বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প, বলল মার্কিন নেতা সাজিদ তারার। জানাবো বিএনপির সংস্কারকে ভয় পাচ্ছে কেন, এবং সর্বশেষ জানাবো হাসিনাকে ফিরিয়ে দেয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি ডক্টর ইউনূসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প, বলল মার্কিন নেতা সাজিদ তারার। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও প্রভাবশালী পাকিস্তানি আমেরিকান ব্যবসায়ী সাজিদ তারার বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অভাবনীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকেও বিশেষ নজর রাখবেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী ২০ জানুয়ারি। তার নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার। তিনি মুসলিমস ফর ট্রাম্প নামে একটি সংগঠনের প্রধান। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সাজিদ এসব কথা বলেন। সাজিদ তারার জানান, দক্ষিণ এশিয়ার পরিস্থিতির সম্পর্কে ট্রাম্প সচেতন, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। তিনি বলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সরাসরি হিলারি ক্লিন্টনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ইউনূস বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই ট্রাম্প সমর্থক আরও বলেন, আসলে এখানে একটি ইতিহাস আছে যে যখন ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করেছিলেন তখন তিনি হিলারি ক্লিন্টনকে সমর্থন করেছিলেন। এর আগে গত ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে ট্রাম্প এক বিবৃতিতে বাংলাদেশে হিন্দুদের উপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, যা মোট জনসংখ্যার প্রায় ৮%, অভিযোগ রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের ঘটনা নিয়মিত ঘটছে। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের প্রতিবাদ চলাকালে এবং পরে এই ঘটনা আরও বেড়েছে। এই প্রসঙ্গে সাজিদ তারার বলেন, তিনি বাংলাদেশের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখবেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যবেক্ষণ করবেন। আমার মতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন। তারারের মতে ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা যুক্তরাষ্ট্র এবং বিশ্ব উভয়ের জন্যই ইতিবাচক। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনও শপথ নেননি, কিন্তু প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ভারত ছাড়া পুরো বিশ্ব এখন অস্বস্তিতে আছে। বিশ্ব এখন একজন নেতা পেয়েছে। আগামী ৪ বছরে তিনি যুক্তরাষ্ট্রে বারাক ওবামার ১২ বছরের নীতির সম্প্রসারণ দূর করবেন। বিএনপির সংস্কারকে ভয় পাচ্ছে কেন? স্পষ্টতই বিএনপির সংস্কারকে ভয় পাচ্ছে। তারা ভাবছে এর মধ্য দিয়ে তাদেরও রাজনৈতিক শক্তি খর্ব হবে এবং এই ফাঁকে শক্ত অপোজিশন পার্টি দাঁড়িয়ে যাবে। অথচ বিএনপির উচিত ছিল সংস্কারকে আরও বেশি সমর্থন করা। তাহলে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা ভাঙচুরে গেছে তা মেরামতের ঝুঁকি নিতে হবে না তাদের। তারা একটা মসৃণ পথ পাবে। নতুন রাজনৈতিক সেটেলমেন্ট না হলে বিএনপিও যে স্বৈরাচার হয়ে উঠতে পারে তার নজির তারা পূর্বেই রেখেছে। তারাই প্রথম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নাকচ করেছিল। কেন? সেটা কি গণতন্ত্রের স্বার্থে ছিল? এই সরকার কি বিএনপির সরকার না? তারা কি শুধু ভোটের দাবিতে জুলাই আন্দোলনে নেমেছে? তারা তাদের আহত কর্মীদের জিজ্ঞেস করুক, শহীদ পরিবারকে জিজ্ঞেস করুক যে তারা কেন মাঠে নেমেছিল। শুধু একটা স্বৈরাচার সরিয়ে ফেয়ার নির্বাচন এগিয়ে আনতে, নাকি যে সিস্টেম ফেয়ার নির্বাচন বন্ধের পথ সুগম করেছিল সেই সিস্টেম ভেঙে একটা নতুন বন্দোবস্ত আনতে? কি মনে হয় এই সরকার এখন যেমন করে এগোচ্ছে, আর্মি যদি বিএনপির হাতে দেশ ছেড়ে দিত তাহলে এর চেয়ে ভালোভাবে তারা দেশ চালাতে পারত? কেউ সেটা বিশ্বাস করবে? একটা পোস্ট যখন ভাইরাল হয়েছিল যে একদল ১৬ বছর খেয়েছে, আরেক দল ১৯ বছরের ভুখা, বহু চাঁদাবাজ রিপ্লেসমেন্টের ঘটনা কি সেটাই প্রমাণ করে না? বিএনপির উচিত তাদের নিজেদের ভেতরে ব্যাপক সংস্কার কর্মসূচি চালানো, যেন দেশের মানুষ যে তাদের ফেলিওরের কারণে স্বৈরাচার জেকে বসেছিল সেই ধারণা থেকে বের হতে পারে। বৃদ্ধ জরা জীর্ণদের সরিয়ে তরুণদের সামনে আনা। এক ইশরাকের আল্লাহু আকবার বলার চ্যালেঞ্জে বিএনপি সামাল দিতে পারে না, তাদের ক্যাপাসিটি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।
হ্যাঁ, তাদের পার্টি পুরাতন এবং দেশব্যাপী তাদের নেটওয়ার্ক আছে, যা একমাত্র আওয়ামী লীগের ছিল এবং নতুন কেউ সেটা করতে পারেনি এখনো। তবে তরুণদের সেই মানসিকতা এবং নেতৃত্ব গড়ে উঠছে। বছর দুয়েক সময় পেলে তার চেয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে। ভরসা করার বহু যুক্তি আছে। বিএনপির এখন শুধু জমিদারি হারানোর ভয়। নয়া তরুণদের কর্মসূচি এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের সংস্কার কর্মসূচি ভয় না পেয়ে বিএনপির উচিত নিজের শেকড় পচা দানবীয় দলটাকে ভয় করা যে কবে হুড়মুড় করে ভেঙে পড়বে, আর কানটাকে শুধু আওয়ামী লীগের গুজবের দিকে না রেখে এই মাটির দিকে রাখা। কি আওয়াজ আসছে গহীন থেকে? হাসিনাকে ফিরিয়ে দেয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি ডক্টর ইউনূসের। হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। একই সঙ্গে হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সেই প্রসঙ্গেও কথা বলেছেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। সোমবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সরকার এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছে, তবে এখনই বলা যাবে না যে এ কাজে অন্তর্বর্তী সরকার এই গ্রেড পেয়েছে। অর্থনীতির ক্ষেত্রে অর্জন A+, কারণ তারা পূর্বের ধারাবাহিকতায় বজায় থাকা ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিল। সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। দেশে উন্মুক্ত ব্যাংকিং সিস্টেম ছিল, খারাপ ঋণ ছিল, 60% অশোধিত ঋণ। তিনি আরও বলেন, বহু ব্যাংক একে অপরের সঙ্গে কিভাবে লেনদেন করতে হয়, গ্রাহকদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় এসব জানে না। বাংলাদেশে প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল, তাই সেখান থেকে সরকার ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে নিয়ে এসেছে। তিনি বলেন, অবস্থা এখনও নিখুঁত না হলেও অর্থনীতি এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, তারা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল, কিন্তু এখন গত 100 দিন ধরে মাসে মাসে এটি বৃদ্ধি পাচ্ছে। সরকার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করেছে। মুদ্রাস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। সর্বোপরি এই সরকার প্রচুর পরিমাণে বৈশ্বিক সমর্থন পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বর্তমান সরকারের সঙ্গে ব্যবসা করছে, আরও সহযোগিতার আশ্বাস দিচ্ছে যাতে বিনিয়োগের দ্বার উন্মোচন করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের অবসরে প্রেসিডেন্ট বাইডেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সহ অনেক সরকার প্রধানের সঙ্গে দেখা করেছিলেন এবং আরও অনেকের সঙ্গে কথা হয়েছে, যারা বাংলাদেশকে আর্থিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, সরকারে এমন কর্মকর্তারা আছেন যারা বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধান করতে প্রস্তুত, যাতে তারা বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতায় আটকা না পড়েন। ওয়ান স্টপ পরিষেবা আছে, যেখানে বিনিয়োগকারীরা তাদের কাজগুলো করতে পারেন। তাই প্রধান উপদেষ্টার মতে দেশ খুবই ইতিবাচক পথে এগোচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায়নি তার সরকার, এবং বিএনপি এরই মধ্যে বলেছে যে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিএনপি যেহেতু এরই মধ্যে রায় দিয়েছে, সেহেতু অন্তর্বর্তী সরকার দেশের একটি প্রধান দলের মতামত অমান্য করতে পারে না। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, তিনি রাজনীতিবিদ নন যে একটি দল বাদ দিয়ে অন্য দলকে বেছে নেবেন। তিনি রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়নের সহায়তা করছেন।
সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের গণমাধ্যমে বাংলাদেশে উগ্রবাদের উত্থান এবং সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব নিয়ে করা প্রতিবেদনকে প্রোপাগান্ডা বলে উল্লেখ করে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাতেও ইস্যুটি উঠেছিল। সেখানেও স্পষ্ট করে বলা হয়েছে যে সেসব ছিল প্রোপাগান্ডা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।